আসসালামু আলাইকুম। বিবি ভিশন কোচিংয়ের ফেসবুক পেজ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর রয়েছি আপনাদের সাথে। আজকে স্পেশালি যারা সেকেন্ড ইয়ারে আছেন তাদের জন্য ক্লাস, এবং যারা ফার্স্ট ইয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি তাদেরও কিন্তু অ্যাকাউন্টিংয়ে এই চ্যাপ্টারটি আছে। আজকে আমাদের প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, যেটাকে আমরা ডেপ্রিসিয়েশন নামে চিনি, এই চ্যাপ্টারের ওপরে স্পেশাল ক্লাস। বিশেষ করে পরীক্ষার্থী যারা আছেন সেকেন্ড ইয়ারে, তারা কিন্তু অনেক ভয়ে আছেন যে ভাইয়া প্রথমেই অ্যাকাউন্টিং পরীক্ষা। তো এইটা নিয়ে অনেকে নার্ভাস যে আসলে আমি কোনটা থেকে কোনটা করব, অনেকগুলো চ্যাপ্টার, কোনটা থেকে প্রশ্ন আসবে, আমি অ্যান্সার করতে পারবো কি না, আমার সব সূত্র মনে থাকবে কি না, অনেক অনেক প্রশ্ন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে পাচ্ছি। সো সবার জন্য বলছি যে নার্ভাস হওয়ার কিছু নাই, টেনশন হওয়ার কিছু নেই। যা শিখেছেন ইনশাল্লাহ সেখান থেকে আসবে। এখন একটু প্র্যাকটিসের সময় সূত্রগুলো একটু রিভিশন করবেন, ছকের নামগুলো একটু ভালো করে দেখবেন। তো এগুলো একটু ভালো করে করলে ইনশাল্লাহ আপনি পারবেন। তো আমি আজকে একটা চ্যাপ্টার আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন, যেখান থেকে একটা অঙ্ক 15 মার্কের 100% থাকে সবসময়। তো প্রতি বছরে আসে, এই জন্য এইটা দিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যদি আমি বলি, এগুলা বারবার পরীক্ষায় আসে, এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে। তো আপনারা এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো একটু করবেন। পাশে কোন কলেজে কত সালে আসছে সেইগুলো লিখে দিয়েছি। সো আপনারা এখান থেকে এই প্রশ্নগুলো একটু মুখস্থ করবেন, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। আর কারা কোন কলেজের একটু যদি কমেন্টস করে জানান, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কোন কলেজের স্টুডেন্টরা এখানে বেশি জয়েন করেছে, এবং যারা জয়েন করেছেন একটু শেয়ার করে দেন। আপনারা যদি শেয়ার করেন, আপনারা যদি মনে করেন যে এই ক্লাসটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, তাহলে আমি চেষ্টা করব আগামীকালও একটা ক্লাস নেওয়ার জন্য। অর্থাৎ যেহেতু প্রথম পরীক্ষা অ্যাকাউন্টিং, আমি চেষ্টা করব আগামীকালও ক্লাস নেওয়ার জন্য। এই জন্য বলবো একটু শেয়ার করে দেন। শেয়ার করলে আর কমেন্টস করে একটু জানান যে কোন ডিপার্টমেন্ট থেকে ক্লাসটা করছেন, কোন কলেজ থেকে ক্লাসটা করছেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। রাজু বলছে এটা কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং? জি ভাইয়া, এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যাদের আছে তারা ক্লাস করতে পারবে, তাদের জন্য স্পেশাল ক্লাস। এই মুহূর্তে প্রায় 62 জন আমাদের লাইভ সেশনে আছেন। সো সবার কাছে রিকোয়েস্ট করছি একটু শেয়ার করে দেন, টাইমলাইনে রেখে দেন, কারণ এই ক্লাসটা পরে খুঁজে পেতে আপনার কষ্ট হবে। সো আপনি যদি টাইমলাইনে রেখে দেন, তাহলে আপনি পরবর্তীতে খুঁজে পেতে পারেন। পরীক্ষার আগে কিন্তু আপনার এই চ্যাপ্টারের ক্লাস লাগবে অবশ্যই। ডিপার্টমেন্টের নাম লিখে একটু কলেজের নাম লিখে একটু কমেন্টস করতে বলেছি। সবাই একটু কলেজের নাম লিখে একটু কমেন্টস করে দেন। আমি একটু দেখি কে কোন কলেজ থেকে জয়েন করেছে। সিলেট থেকে আছে, আচ্ছা, ওকে। মহিউদ্দিন আদর্শ মহিলা কলেজ, ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু মেনশনও করে দিন, আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিতে পারেন। ঠিক আছে, আসেন আমরা শুরু করি আজকের ক্লাসটা। তো আমরা যদি পরের পেজে যাই, আমাদের ডেপ্রিসিয়েশন, যার বাংলা অর্থ হচ্ছে অবচয়। তো অবচয়টা কি, আমরা এখানে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। অবচয়টা কি? ওকে, এখানে বলা আছে যে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যকে এর কার্যকর আয়ুষ্কালের মধ্যে ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে অবচয় বলে। তাহলে স্থায়ী সম্পত্তি, যে কোনো স্থায়ী সম্পত্তি হতে পারে, ফার্নিচার হতে পারে, মেশিন, যে কোনো স্থায়ী সম্পত্তি, তার ক্রয় মূল্যকে, স্থায়ী সম্পত্তির যে ক্রয় মূল্য, ধরেন আপনি একটা মেশিন কিনেছেন 5 লাখ টাকা দিয়ে, আয়ুষ্কাল বলতে বোঝাচ্ছি কতদিন সেটা ব্যবহার করবেন। আমি ধরে নিচ্ছি যে আপনি 10 বছর ব্যবহার করবেন। তাহলে এই 5 লাখ টাকা যে ক্রয় মূল্য, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, 10 বছর আপনি ব্যবহার করবেন, যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে যেটা বের হয় 50,000। এটা হচ্ছে আপনার অবচয়, 1 বছরের অবচয়, অর্থাৎ বার্ষিক অবচয়। 50,000 টাকা হলো আপনার বার্ষিক অবচয়। তার মানে হলো স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য যেটা থাকবে, এটাকে যদি আমি আয়ুষ্কাল দিয়ে ভাগ করি, যেটা পাওয়া যাবে ওটাই হচ্ছে অবচয়। পরের পেজে চলে যায়, এখানে কিছু রুলস আছে, এই রুলসগুলো আপনাকে একটু ভালো করে মুখস্থ করতে হবে। রুলসগুলো, অবচয়ের রুলস ছাড়া কিন্তু আমরা অঙ্ক শিখতে পারবো না। সো অবচয়ের রুলসগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি একটু বলে দিচ্ছি, আপনারা একটু মুখস্থ করবেন অবচয়ের রুলসগুলো।
আমরা জানি যে এই চ্যাপ্টারে অঙ্ক মূলত 5 ধরনের অঙ্ক আসে। এই চ্যাপ্টারে 5টা ক্যাটাগরির অঙ্ক আসে। তো 5টা ক্যাটাগরির মধ্যে একটা আছে স্ট্রেট লাইন মেথড, অর্থাৎ অবচয়ের যে 5টা পদ্ধতি আছে আমাদের বাংলাদেশে, এই 5টা পদ্ধতিতেই আমরা করে থাকি। আমাদের যে বইপত্র আছে সেখানে এই 5টা পদ্ধতিতেই অঙ্ক বেশি আসে আমাদের পরীক্ষায়। তো বইয়ে দেখবেন আরও অনেকগুলো আছে, বাট আমাদের জন্য 5টা ইম্পর্টেন্ট, আমরা এই 5টা শিখব। তো একটা আছে স্ট্রেট লাইন মেথড। যেই মেথডই আসুক না কেন মূল বিষয় হচ্ছে আপনার এখানে অবচয় করতে হবে, অবচয় অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করতে হবে। যে মেথডই হোক আপনার কাজ হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করা। তো আমি যদি স্ট্রেট লাইন মেথডে আসি তাহলে আপনি দেখবেন যে স্ট্রেট লাইন মেথডে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ। ওকে, তাহলে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ, এটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের সূত্র। আমি যখন ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে যাব, এটার কিন্তু আরও নাম আছে, রিডিউসিং মেথড, ডিমিনিশিং অথবা বুক ভ্যালু, যে কোনো একটা নামে আসতে পারে, সো টেনশন করার কিছু নাই। ওকে, আমরা দেখব যে এখানেও আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করতে হবে। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডও অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করতে হবে। সো এখানে যদি আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করি, দেখেন এখানে আছে টোটাল কস্ট ইন্টু রেট অফ ডেপ্রিসিয়েশন। সূত্র হলো টোটাল কস্ট ইন্টু রেট অফ ডেপ্রিসিয়েশন। এখন টোটাল কস্ট আমরা বের করতে পারছি, কিন্তু রেট অফ ডেপ্রিসিয়েশন অঙ্কে নাও দেওয়া থাকতে পারে। সো রেট অফ ডেপ্রিসিয়েশন যদি আমরা বের করতে চাই, আমাদের একটা সূত্র আছে রেট অফ ডেপ্রিসিয়েশন, এটা হলো 100% ডিভাইডেড ইউজফুল লাইফ ইন্টু 2। আমি এপাশে লিখে দিচ্ছি যে সূত্রটা হচ্ছে উপরে 100%, নিচে হলো ইউজফুল লাইফ ইন্টু 2। যদি বলে ডাবল ডিক্লাইনিং তাহলে ইন্টু 2 দিবেন, ঠিক আছে। এখন তার মানে হলো যে স্ট্রেট লাইন মেথড যখন আমি শিখবো তখনও আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করতে হবে, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডও আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনই বের করতে হবে। আবার যখন আমি প্রোডাকশন ইউনিট মেথডে যাব তখনও আমার কাজ হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটাই বের করা। তো তখন অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার সূত্রটা কি? পার ইউনিট ডেপ্রিসিয়েশন ইন্টু ইয়ারলি প্রোডাকশন। তো যখন আমাদের ইয়ারলি প্রোডাকশন, এটা কিন্তু অঙ্কে দেওয়া থাকবে, ইয়ারলি প্রোডাকশনটা অঙ্কে দেওয়া থাকে, কিন্তু পার ইউনিট ডেপ্রিসিয়েশন কত টাকা হবে এইটা অনেক সময় অঙ্কে দেওয়া থাকে না, তো সেক্ষেত্রে বের করে নিতে হবে। তো এখানে আমরা দেখেন বের করে নিয়েছি পার ইউনিট ডেপ্রিসিয়েশন টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড টোটাল প্রোডাকশন। আমার অঙ্কে টোটাল কস্ট দেওয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে টোটাল কস্টটা বের করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই টোটাল কস্ট কীভাবে বের করে? যেমন ধরেন আপনি যদি একটা মেশিন কেনেন, এই মেশিনের সাথে কিন্তু মেশিনের পরিবহন খরচ থাকতে পারে, এরপরে আপনার সংস্থাপন ব্যয় থাকতে পারে, এগুলো সহ যোগ করলে কিন্তু টোটাল কস্ট পাওয়া যায়। এরপরে স্যালভেজ ভ্যালু, যেটা ভগ্নাবশেষ মূল্য অঙ্কে দেওয়া থাকবে, ভাগ করবেন টোটাল প্রোডাকশন দিয়ে, ঠিক আছে। তাহলে মূল বিষয় কী ছিল? স্ট্রেট লাইন মেথডে আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করতে হবে, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডেও অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করতে হবে, প্রোডাকশন ইউনিট মেথডেও অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অর্থাৎ সব মেথডেই আমার কাজ হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের করা। এরপরে যদি আমি আসি, এরপরে আসে হচ্ছে ওয়ার্কিং আওয়ার মেথড। সো এরপরে আসে হচ্ছে ওয়ার্কিং আওয়ার মেথড। তো ওয়ার্কিং আওয়ার মেথডে যদি একটু খেয়াল করেন দেখবেন এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করতে হবে। সূত্র হলো পার আওয়ার ডেপ্রিসিয়েশন ইন্টু ইয়ারলি ওয়ার্কিং আওয়ার। এখানে ইয়ারলি ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা এটা অঙ্কে দেওয়া থাকবে, কিন্তু পার আওয়ার ডেপ্রিসিয়েশনটা দেওয়া থাকে না। এইটা আবার বের করার জন্য সূত্র দিয়েছে যে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড টোটাল ওয়ার্কিং আওয়ার। আবারও মুখে বলে দিচ্ছি, টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড টোটাল ওয়ার্কিং আওয়ার। এরপরে আরেকটা মেথড আছে লাস্ট মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। এইটারও কাজ হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তার মানে বিষয়টা হলো যেই মেথডই হোক না কেন আমার মূল কাজ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করা। সূত্র হলো টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড টোটাল ডিজিট ইন্টু ইয়ারলি ডিজিট। সো এই টোটাল ডিজিটটা দেওয়া থাকে না অঙ্কে, এটা আমাদের সূত্র করে বের করতে হবে, n ইন্টু n+1 ডিভাইডেড 2। তো এই যে 5টা সূত্র দিলাম, এই 5টা সূত্র কিন্তু আপনাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। আসি এরপরে অঙ্কে চলে আসি আমরা। ওকে, এরপর আমরা অঙ্কে চলে আসি। আমাদের কোশ্চেন 1, এক নম্বর প্রবলেম। দেখেন এখানে বলছে যে মাহির অ্যান্ড কোম্পানি
incurred the following expense is purchasing a delivery truck of 5 টন 5 টনের একটা ডেলিভারি ট্রাক তারা ক্রয় করছে, পারচেস করছে। 5 টনের একটা ডেলিভারি ট্রাক তারা পারচেস করছে। ক্যাপাসিটি উইথ ক্যাশ প্রাইস অফ টাকা 6 লাখ। তার মানে হলো তারা 5 টন ক্যাপাসিটির একটা ডেলিভারি ট্রাক কিনছে, যার ক্যাশ প্রাইস হচ্ছে 6 লাখ টাকা, নগদে 6 লাখ টাকা দিয়ে কিনবেন। এরপর আছে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স 40,000 টাকা। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স দেওয়া আছে 40,000 টাকা। যদি অ্যাক্সিডেন্ট মানে করার জন্য আমাদের বিমা কোম্পানিগুলো আছে, এটা বিমা কোম্পানিগুলো আমাদের হেল্প করে, অর্থাৎ বিমা কোম্পানিগুলো আমাদের সাথে চুক্তি করে। সো ইন্স্যুরেন্সের জন্য 40,000 টাকা দেওয়া আছে। সেলস ট্যাক্স দেওয়া আছে 30,000 টাকা। আর দেওয়া আছে যে মোটর ভেহিক্যাল লাইসেন্স দেওয়া আছে 2,000 টাকা। আর দেওয়া আছে কি পেইন্টিং অ্যান্ড লিটারিং টাকা হচ্ছে 8,000 টাকা। এখন আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য ট্রাক অ্যাকোয়ার্ড। এই ট্রাকটা আপনি যে কিনেছেন এই ট্রাকের অর্জন মূল্য কত, এটা আপনাকে বের করতে হবে। তো ট্রাকের অর্জন মূল্য মানে বোঝাচ্ছে যে টোটাল কস্ট বের করো, আপনার খরচ কী কী। তো আপনি কি করেছেন, আপনি প্রথমে যে কাজটা করেছেন যে ট্রাকটা কিনেছেন 6 লাখ টাকা দিয়ে। এই যে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স যে 40,000 টাকা দেওয়া আছে, এখন ট্রাক আমি মাত্র কিনছি, আমি টোটাল কস্ট বের করবো। এখন তো আমার অ্যাক্সিডেন্টের কোনো বিষয় নাই, তাই না? তো এখন আমার অ্যাক্সিডেন্ট যে কেনার সময় অ্যাক্সিডেন্টের কোনো বিষয় আসে না, বিমা কোম্পানির সাথে চুক্তিও করতে হয় না। এটা আমার এই মুহূর্তে টোটাল কস্ট বের করার জন্য লাগবে না। সেলস ট্যাক্স 30,000 টাকা। ট্যাক্স না দিয়ে কিন্তু আপনি ট্রাক কিনতে পারবেন না। সো আপনাকে অবশ্যই ট্যাক্স পরিশোধ করতে হবে, সেলস ট্যাক্সটা তাহলে আসবে। তো আমরা একটা ছক করে নিয়েছি এখানে, পার্টিকুলার্স টাকা। প্রথমে দেখেন ক্যাশ প্রাইস দিয়েছি আমরা 30,000 টাকা, এর সাথে যোগ করেছি সেলস ট্যাক্স। সেলস ট্যাক্সটা কিন্তু দিতে হবে, সরি, ক্যাশ প্রাইস দিয়েছি 6 লাখ টাকা, আর এখানে দিয়েছি আমরা হলো সেলস ট্যাক্স দিয়েছি হলো 30,000 টাকা। আর ওই যে পেইন্টিং যে খরচটা আছে 8,000 টাকা, আমরা পেইন্টিং খরচটা দিয়ে যোগ করে এখানে টোটাল যোগফলটা বের করেছি, এটা হচ্ছে আমার টোটাল কস্ট। এখন দেখেন আমি এখানে দেইনি কোনটা, আমি এখানে দেইনি অ্যাক্সিডেন্টের টাকাটা, আমি এখানে আর কোনটা দেই নাই, আর দেই নাই হচ্ছে লাইসেন্স, মোটর ভেহিক্যাল লাইসেন্স। আমি এখন মাত্র গাড়ি কিনছি। তো গাড়ি কেনার সময় গাড়ির যে মূল্য, গাড়ির জন্য যে টোটাল কস্টটা, এর মধ্যে লাইসেন্স ফি পড়ে না। তো গাড়ি চালাইতে গেলে, রোডে চালাইতে গেলে তখন আপনার লাইসেন্স লাগবে, ঠিক আছে? তো যার কারণে লাইসেন্স ফিটা টোটাল কস্টের মধ্যে ইনক্লুডেড না, কিন্তু সেলস ট্যাক্স ইনক্লুডেড। এবং এই যে পেইন্টিং খরচটা, আপনি দেখবেন বাইরে রাস্তায় এমন কোনো গাড়ি চলে যেটা রং টং করা নেই, এই রং করা খরচটাও আমার এর মধ্যে ইনক্লুডেড। যেমন ধরেন আমি যদি বলি যে গাড়ি কিনলাম ভাইয়া, বুঝলাম, যদি আমি ল্যান্ড কিনি, ল্যান্ড কিনতে গেলে আপনি যে ল্যান্ডটা কিনছেন ওই ল্যান্ড ব্যবহার করার আগ পর্যন্ত যত খরচ আছে সবগুলো খরচ কিন্তু টোটাল কস্টের মধ্যে ইনক্লুডেড। যেমন আপনি হতে পারে অ্যাটর্নি ফি বা ব্রোকারের কমিশন, হতে পারে ল্যান্ড ক্লিন করছেন সেই ক্লিন করার ফি। সো এই সবগুলো কিন্তু টোটাল কস্টের মধ্যে ইনক্লুডেড থাকে, ঠিক আছে? তো আমাদের টোটাল কস্টটা বের করে নিতে হয়। আমরা পরেরটা যাই, আশা করি এটা বুঝতে পেরেছেন। প্রবলেম 2, ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা আমরা একটু দেখে আসি। ওকে, বলছে চান কোম্পানি সেলস অফিস ইকুইপমেন্ট অন সেপ্টেম্বর 30, 2010। তারিখটা একটু খেয়াল রাখতে হবে, সেপ্টেম্বর 30, 2010 তারা সেলস করছে, অফিস ইকুইপমেন্ট বিক্রি করে দিচ্ছে। অফিস ইকুইপমেন্ট বিক্রি করে দিচ্ছে কত টাকা দিয়ে? 20,000 টাকা ক্যাশ, নগদ 20,000 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে। দ্য অফিস ইকুইপমেন্ট অরিজিনালি কস্ট 72,000 টাকা। অরিজিনালি কস্ট হচ্ছে 72,000 টাকা, মানে হলো যখন কিনছিল তখন 72,000 টাকা দাম ছিল, কিন্তু বিক্রি করে দিচ্ছে 20,000 টাকা। অ্যান্ড অ্যাজ অফ জানুয়ারি 1, 2010 সালে জানুয়ারিতে কিনেছিল। এরপর বলছে হ্যাড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 42,000 টাকা, পুঞ্জীভূত অবচয় আছে 42,000 টাকা। ডেপ্রিসিয়েশন ফর দ্য ফার্স্ট 9 মান্থ, প্রথম এই যে 2010 সালের 9 মাসের জন্য হলো 5,250 টাকা। এখন বলেছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু, এখানে বলেছে দুইটা রিকোয়ারমেন্ট, আপডেট ডেপ্রিসিয়েশন টু সেপ্টেম্বর 30, 2010 সালে সেপ্টেম্বর 30 পর্যন্ত। কেন সেপ্টেম্বর 30 পর্যন্ত? কারণ এরপরে আমি বিক্রি করে দিয়েছি। সো বিক্রি করার আগে আমাকে ডেপ্রিসিয়েশন বের করে নিতে হবে। এরপরে বি নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে রেকর্ড দ্য সেল অফ দ্য ইকুইপমেন্ট, আমি যে বিক্রি করে দিয়েছি এইটা দেখাও। প্রথমে হচ্ছে ডেপ্রিসিয়েশন করতে বলছে, পরেরটা হচ্ছে আমি যে বিক্রি করেছি সেটা দেখাতে বলছে।
সো ডেপ্রিসিয়েশনও দেখাতে হবে, আবার আমি যে বিক্রি করছি সেটাও দেখাতে হবে, রিকোয়ারমেন্ট এ এবং রিকোয়ারমেন্ট বি। তো প্রথমে আমি ডেপ্রিসিয়েশনটা দেখাবো। ডেপ্রিসিয়েশনটা যদি খেয়াল করেন, এখানে বলা আছে যে 9 মাসের জন্য 5,250 টাকা ডেপ্রিসিয়েশন সরাসরি দেওয়া আছে। তো আমি জাবেদা করব সরাসরি। তো আমাদের জার্নাল করতে বলেছে এখানে যে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ। তো জাবেদা ডেপ্রিসিয়েশন, অবচয়ের জাবেদা কি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমি টাকার ঘরে 5,250 টাকা বসাই দিব। জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। সহজ জিনিস, আপনারা এটা সবাই পারেন। সো বি নাম্বারে আমি যদি যাই, আচ্ছা বি নাম্বারে যদি যাই তাহলে দেখেন বি নাম্বারে যদি যাই, এখানে বলেছে যে বিক্রি যে করেছি সেটার একটা জাবেদা দিতে হবে। আচ্ছা, বিক্রি করেছি কত টাকায়, আমাদের বলা ছিল যে 20,000 টাকা ক্যাশে আমি বিক্রি করেছি, তাহলে ক্যাশ ডেবিট 20,000 টাকা আমি দিয়েছি, ক্যাশ ডেবিট 20,000 টাকা। আর অফিস ইকুইপমেন্টের দাম কত ছিল, 72,000 টাকা ছিল। তাহলে আমি যেটা করব যে অফিস ইকুইপমেন্ট ক্রেডিট 72,000 টাকা। ভালো করে বুঝেন, আমি নগদে বিক্রি করেছি এই জন্য ক্যাশ ডেবিট, নগদে বিক্রি করলে কিন্তু ক্যাশ ডেবিট হয়। আর কি বিক্রি করেছি, অফিস ইকুইপমেন্ট, এটা আমার ব্যবসা থেকে চলে গেছে। সো অফিস ইকুইপমেন্ট ক্রেডিট, ক্যাশ ডেবিট, অফিস ইকুইপমেন্ট ক্রেডিট। এবার আসি, আমি যে বিক্রি করার আগে যে ব্যবহার করেছি, আমার অবচয় হয়েছে না, পুঞ্জীভূত অবচয় হয়েছে না, যেটাকে আমরা বলছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করতে হবে। দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 47,250। এখন আসি 47,250 কেন, কিভাবে হলো। আমাদের আগে একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 42,000 টাকা। 42,000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আগে আমাদের ছিল। আর এই 2010 সালে আমি যেদিন বিক্রি করি তার আগ পর্যন্ত ওই চলতি বছরে 5,250 টাকা ছিল, 5,250 টাকা। তো দুইটা যোগ করলে হয় 47,250। এই জন্য আমাদের 47,250 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করতে হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 47,250, অর্থাৎ আমি বিক্রি করার আগ পর্যন্ত যত অবচয় আছে সবগুলো একসাথে যোগ করে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বানাতে হবে। আর এবার আসি, আমি বিক্রি করেছি 20,000 আর আমি ব্যবহার করেছি 47,250 টাকা, কিন্তু আমার অফিস ইকুইপমেন্ট কিনেছিলাম 72,000 টাকা, অর্থাৎ আমার অফিস ইকুইপমেন্ট চলে গেছে 72,000 টাকার, কিন্তু আমি ব্যালেন্স করে দেখলাম যে 4,750 টাকা, এই টাকাটা আমার লস হচ্ছে। কিভাবে বুঝলাম লস হচ্ছে, কারণ ইকুইপমেন্টের দাম বেশি ছিল, আমার ক্যাশ টাকা আর অ্যাকুমুলেটেড মিলে ইকুইপমেন্টের দাম হয় না। সো যার কারণে লস হবে, আর লস ডেবিট হয়। তাহলে লস অন সেল অফ অ্যাসেট বা ইকুইপমেন্ট 4,750। যদি ডেবিট দিকে কম হয় তাহলে লস হবে, আর যদি ক্রেডিট দিকে কম হয় তাহলে লাভ হবে। ঠিক আছে, ডেবিট দিকে কম হইলে লস আর ক্রেডিট দিকে কম হইলে লাভ হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু কমেন্টস নিব। তো যারা যারা ক্লাস করছেন বুঝতে পারছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। নতুন যারা ঢুকেছেন তাদেরকে বলবো আপনারা একটু শেয়ার করে দিবেন, আপনাদের টাইমলাইনে রেখে দিবেন ক্লাসটা, পরবর্তীতে যাতে আবারও দেখতে পারেন পরীক্ষার আগে কোনো সমস্যা হলে। আমি চেষ্টা করছি যে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করানোর জন্য যেগুলো আপনার পরীক্ষায় আসতে পারে। থিওরি বাংলায় লিখতে পারবেন কি না, যাদের সিলেবাসে লেখা থাকে ইন ইংলিশ তারা কিন্তু বাংলায় লিখতে পারবেন না। হ্যাঁ, ইন ইংলিশ লেখা থাকলে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে থিওরি। ক্লাস কখন শুরু হলো, ক্লাস শুরু হতে হতে একটু লেট হয়েছে, কারণ আমাদের ইকোনমিক্স ক্লাস চলছিল আপনাদের জন্য, যারা পরীক্ষার্থী তাদের জন্য। সো এই জন্য একটু লেট হয়েছে। ইকোনমিক্স ক্লাসের পরেই অ্যাকাউন্টিংটা শুরু হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা সাইফ হোসেন বলছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো ক্রেডিট হয়। সাইফ, যখন আমি বিক্রি করে দেবো অ্যাসেট তখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করতে হয়, এছাড়া অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা দায় ক্রেডিট হয়। ওকে, কোন কোন চ্যাপ্টার থেকে শিওর আসবে ম্যাথ, এটা 100% বলা যায় না, তবে আমরা অনুমান করতে পারি যে কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আসতে পারে। যেমন ডেপ্রিসিয়েশন, যেমন যে চ্যাপ্টারটা আমরা করছি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এই চ্যাপ্টার থেকে আসে, সচরাচর ম্যাথ আসে এই চ্যাপ্টার থেকে। এরপরে কারেন্ট লায়াবিলিটিস, ব্যাংক রিকনসিলেশন, এরপরে আসে হচ্ছে আপনার ইনভেন্টরি যে চ্যাপ্টারটা আছে, ইনভেন্টরি চ্যাপ্টার থেকে ম্যাথ আসে। তারপরে আপনি করবেন লিস্ট, যদি থাকে আপনি লিস্ট চ্যাপ্টার করবেন। ঠিক আছে, সচরাচর এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু ম্যাথ আসে। ইভেন আমরা যে কাজটা করব, আপনাদের একটা লিস্ট দিয়ে দিয়েছি, যদি আপনারা পেয়ে থাকেন। আপনাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 7 কলেজের কিন্তু 16টা চ্যাপ্টার, 16টা চ্যাপ্টারের মধ্যে
আপনি মিনিমাম যারা কম প্র্যাকটিস করতে চান তারপরে তো 8 থেকে 10টা চ্যাপ্টার আপনাকে করতে হবে, দেখে যেতে হবে। না হলে কোথায় 16টা, আপনি যদি 5টা প্রিপারেশন নেন তাহলে কিন্তু হবে না। তবে যদি বলতে পারেন যে ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট 5টা চ্যাপ্টার কোনটা, সেটা কিন্তু আমরা বলতে পারি। আমরা কিন্তু একটা লিস্ট দিয়েছি, অথবা আমি হয়তোবা আজকে রাতে বা কালকে আপনাদের একটা এই চ্যাপ্টারে আর কোন কোন ম্যাথ করবেন আমি কয়েকটা করাবো, বাট এরপরেও আর কোনো ম্যাথ করা লাগবে কিনা বা কোনটা কোনটা করা লাগবে এইটার কিছু অঙ্ক আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিব। আপনারা সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে যেতে পারেন। হ্যাঁ, আমি ছবি তুলে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করে দিতে পারেন। ঠিক আছে? তো আর কোনো কমেন্টস আছে কিনা আমি একটু দেখে নিই, ইম্পর্টেন্ট কোনো কমেন্টস। কবি নজরুল কলেজ থেকে রাজু জয়েন করেছে। ওকে, রাজুর পরীক্ষা। রাজু, তাহলে ভালো করে একটু পড়াশোনা করো। ঠিক আছে, আমরা পরের অঙ্কটায় চলে যাচ্ছি তাহলে। ওকে, পরের যে অঙ্কটা আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতো। আমরা প্রথম দিকে কিছু সহজ অঙ্ক শিখছিলাম, এখন আমাদের একটু কঠিন অঙ্ক করতে হবে আর কি। হ্যাঁ, একটু কঠিন অঙ্ক করতে হবে। দেখেন, এই যে কোশ্চেন নাম্বার 3 নাম্বার প্রশ্নটায় অনেকগুলো মেথড আমাদের বলেছে। স্ট্রেট লাইন মেথড, এরপরে ইউনিটস অফ প্রোডাকশন মেথড, তারপরে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, এরপরে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। দেখেন, একটা অঙ্কের মধ্যে কিন্তু 4টা মেথড দেওয়া আছে। অঙ্ক একটা, কিন্তু মেথড দেওয়া কয়টা? 4টা। তো এরকম আসতে পারে, কারণ যেহেতু 15 মার্কের অঙ্ক দিবে, অত ছোট অঙ্ক দিবে না, আপনাকে এই ধরনের অঙ্কগুলো দিবে। তো আপনাকে যে কাজটা করতে হবে, যে সবগুলো মেথডই করতে হবে, এর জন্য অঙ্কটা ভালো করে আগে পড়তে হবে। দেখেন, প্রসপেক্টিভ কোম্পানি অ্যাকোয়ার্ড অ্যান্ড প্লেসড ইনটু ইউজ ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2008 অ্যাট দ্য কস্ট 93,500। তারা একটা ইকুইপমেন্ট অ্যাকোয়ার্ড করতে চায় যার মূল্য হলো 93,500 টাকা। এরপরে বলছে দ্য ট্রান্সপোর্টেশন চার্জ অ্যামাউন্টেড টু টাকা 750, যার পরিবহন খরচ ছিল 750 টাকা। এরপরে ইনস্টলেশন চার্জ আছে, এটা হলো 5,500 টাকা। দ্য ইকুইপমেন্ট ওয়াজ এস্টিমেটেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ, অর্থাৎ আয়ুষ্কাল দেওয়া আছে, অর্থাৎ 9 বছর হচ্ছে এটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং তারপরে যখন আপনি বিক্রি করে দিবেন, স্যালভেজ ভ্যালু হচ্ছে 3,750 টাকা, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য হলো 3,750 টাকা। অ্যাট দ্য এন্ড অফ ইটস লাইফ, অর্থাৎ এইটার যখন আর ব্যবহার করতে পাচ্ছেন না, তখন আপনি বিক্রি করে দিবেন, 3,750 টাকা পাবেন। ইট ওয়াজ ফার্দার এস্টিমেটেড দ্যাট দ্য ইকুইপমেন্ট উড বি ইন দ্য প্রোডাকশন 1,92,000 ইউনিটস। দেখেন, এখানে বলা আছে 1,92,000 ইউনিট অফ প্রোডাকশন ডিউরিং ইটস লাইফ, অর্থাৎ এইটা যতদিন আমরা ব্যবহার করব 1,92,000 ইউনিট টোটাল প্রোডাকশন করবে, অর্থাৎ যতদিন ধরে এর আয়ুষ্কাল আছে ততদিন পর্যন্ত সে 1,92,000 ইউনিট উৎপাদন করবে। এরপরে আছে ইন 2008 42,600, অর্থাৎ 2008 সালে উৎপাদন করবে 42,600 ইউনিট অফ প্রোডাক্ট। তার মানে শুধুমাত্র 2008 সালে উৎপাদন করবে 42,600 ইউনিট। এখন আমাকে বলেছে যে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, জাবেদা দিতে হবে। কবে দিতে হবে? ডিসেম্বর 31, 2008 সালে। আমাকে শুধু 8 সালে করতে বলেছে। অনেক সময় অঙ্কের মধ্যে বলা থাকে যে 8 সাল, 9 সাল, 10 সাল এগুলো করতে হবে, 3 বছর বা 4 বছরের করতে বলে, বাট এই অঙ্কটাই শুধুমাত্র 8 সাল করতে বলেছে। তো আমরা শুধুমাত্র 8 সালের জন্য জাবেদা করব। তো জাবেদা করার আগে আমাকে তো অবচয় বের করে নিতে হবে ওয়ার্কিংস করে। অবচয় যদি আমি বের না করি তাহলে তো আমি জাবেদা করতে পারছি না। তো প্রথমে আমি অবচয়টা বের করে নিব। আমরা যদি পরের পেজে যাই, আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন করে নিব আগে। ছোট্ট একটা ক্যালকুলেশন আমরা করে নিব। দেখেন, আমার কস্ট প্রাইস ছিল হচ্ছে 93,500 টাকা। এইটার সাথে আমি ট্রান্সপোর্টেশন কস্টটা যোগ করব, ইনস্টলেশন কস্টটা যোগ করব, তাহলে সবগুলো যোগ করলে হয় 99,750 টাকা। এটা কিন্তু আমার টোটাল কস্ট। তাহলে অঙ্কে যদি টোটাল কস্ট না থাকে, আমার প্রথম কাজ হচ্ছে টোটাল কস্টটা বের করে নেওয়া। ঠিক আছে, টোটাল কস্ট বের কর। আরও কী কী দেওয়া আছে অঙ্কে? ইউজফুল লাইফ দেওয়া আছে 9 বছর, তাহলে টোটাল কস্টটা তো আমরা বের করলাম। স্যালভেজ ভ্যালু দেওয়া আছে অঙ্কের মধ্যে, আর টোটাল প্রোডাকশন দেওয়া আছে, ইউনিট অফ প্রোডাকশন, এটা টোটাল প্রোডাকশন। তো আমরা যেহেতু আমাদের 4টা মেথডে করতে হবে, আমরা প্রথমে স্ট্রেট লাইন মেথড করব। আমরা এখানে লিখেছি স্ট্রেট লাইন মেথড। আর যে মেথডই করি না কেন, মূল কাজ হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করা। তো আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের সূত্রটা লিখব যে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ। ঠিক
ঠিক আছে, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ। এরপরে আমরা কি করব, কস্ট, টোটাল কস্ট যেটা বের করেছি এই যে 99,750 এটা আমরা লিখবো এখানে। এরপরে স্যালভেজ ভ্যালু আছে, স্যালভেজ ভ্যালুটা মাইনাস করব, ইউজফুল লাইফ 9, এটা ক্যালকুলেশন করলে হয় 10,667। এটা কিন্তু অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, 1 বছরের অবচয়, এটা হলো 1 বছরের অবচয়। এখন অবচয় যেহেতু বেরোয় গেছে তাহলে ডেপ্রিসিয়েশনের জাবেদাটা করতে হবে, কারণ আমাদের মূল কাজ তো ডেপ্রিসিয়েশনের জাবেদা। আর জাবেদা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আর টাকা বসাবো কোনটা, যেটা বের করলাম 10,667। আচ্ছা, যখন আমি অবচয় করবো, এটা কিন্তু 2008 সালে করতে বলছে, হ্যাঁ 2008 সাল, এটা ডিসেম্বর 31, 2008 সাল ডিসেম্বর 31। এই ডিসেম্বর 31-এ আর একটা জাবেদা দিতে হবে, সেটা হচ্ছে হিসাব বন্ধ করার জাবেদা। হিসাব বন্ধ করা যায়, আমাদের যে ব্যয় হিসাবগুলো থাকে বা আয় হিসাবগুলো থাকে এগুলো কি করতে হয়, বছর শেষে বন্ধ করতে হয়। সো আমরা এটা বন্ধ করে দিব। ডেপ্রিসিয়েশন একটা খরচ, এটা একটা ব্যয়, ব্যয় বন্ধ করার জাবেদা কি, ব্যয়টা ক্রেডিট হয়ে যাবে। যেহেতু নর্মালি ব্যয় ডেবিট হয়, এখন বন্ধ করতে গেলে ব্যয় কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আর ডেবিট হয়ে যাবে কি, ইনকাম সামারি। ইনকাম সামারির বাংলা কি, আয় সারাংশ। আয় সারাংশ ডেবিট হবে আর ডেপ্রিসিয়েশনটা কি হবে, ক্রেডিট হয়ে যাবে, ওই সেম টাকা। তার মানে হলো 2008 সালে আমি যে জাবেদা করব, দুইটা করে জাবেদা হবে, একটা হলো অবচয়ের জাবেদা, একটা অবচয় হিসাব বন্ধ করার জাবেদা, ঠিক আছে। তো প্রথমে আমরা ওয়ার্কিংস করে টাকা বের করব সূত্র করে, তারপরে আমরা জাবেদা দিব। তো আশা করি প্রথমটা বুঝতে পেরেছেন। এবার পরেরটা যদি আমি আসি, এটা হচ্ছে ইউনিটস অফ প্রোডাকশন মেথড। সো ইউনিটস অফ প্রোডাকশন মেথডে আমাদের প্রথমে অবচয়টা বের করে নিতে হবে। তো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের যে সূত্রটা শিখাইছি, সূত্র কি, যে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড টোটাল প্রোডাকশন ইনটু ইয়ারলি প্রোডাকশন। তো কস্টটা আমরা বের করেছি, ওই যে 99,750, স্যালভেজ ভ্যালু আমাদের দেওয়া ছিল 3,750, আর টোটাল প্রোডাকশনও দেওয়া ছিল 1,92,000। কিন্তু এই ইয়ারলি প্রোডাকশনটা দেখেন একদম লাস্টে দেওয়া ছিল, আমি যদি একটু দেখাই, ইয়ারলি প্রোডাকশনটা আমাদের এই যে এখানে দেওয়া ছিল। ইয়ারলি প্রোডাকশনটা এই যে 2008 সালে 42,600 ইউনিট উৎপাদন করেছে। সো এটা হচ্ছে আমার ইয়ারলি প্রোডাকশন। তাহলে আমরা এখানে ইয়ারলি প্রোডাকশনটা বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন করলে 21,300 টাকা আসবে। এইটা হচ্ছে আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তো আমরা জাবেদা করব, সেম জাবেদা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা হচ্ছে 2008 সালের ডিসেম্বর 31, 2008 সালের ডিসেম্বর 31 তারিখে। সেমভাবে বন্ধ করা জাবেদা, ডিসেম্বর 31 তারিখে আরেকটা বন্ধ করা জাবেদা দিয়ে দিবেন, ইনকাম সামারি ডেবিট আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, ওই সেম টাকা বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দুইটা মেথড শিখলাম, একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, আরেকটা হচ্ছে ইউনিট অফ প্রোডাকশন মেথড। এরপরে আসি সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডেও সেমভাবে আমাকে প্রথমে কি করতে হবে, আমার প্রথম কাজ হচ্ছে ডেপ্রিসিয়েশনটা বের করা, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করা। সো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করতে গেলে কি কি দেওয়া আছে দেখেন, সূত্রটা আগে দেখে আসি। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের সূত্র হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড টোটাল ডিজিট ইন্টু ইয়ারলি ডিজিট। এখন কস্টও দেওয়া আছে, স্যালভেজ ভ্যালু দেওয়া আছে, টোটাল ডিজিটটা দেওয়া নাই। সো এটা আমরা কি করব, ওয়ার্কিংস করে বের করব। আর এই যে টোটাল ডিজিটের সূত্র হচ্ছে n ইন্টু n+1 ডিভাইডেড 2। n মানে কি এখানে বছর, যে সময় আমরা ইকুইপমেন্টটা কত বছর ব্যবহার করছি, 9 বছর। তাহলে আমরা এখানে বসাবো এই যে n এর মান হচ্ছে 9, তাহলে 9 ইন্টু 9+1 ডিভাইডেড 2, এটা ক্যালকুলেশন করলে হয় 45। তাহলে টোটাল ডিজিট হচ্ছে 45। আর ইয়ারলি ডিজিট কত, ইয়ারলি ডিজিট হচ্ছে 9 বছরের অঙ্ক, তাহলে ইয়ারলি ডিজিট হচ্ছে 9, তাহলে এটা ক্যালকুলেশন করলে 19,200। তাহলে এটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। আমরা সেমভাবে জাবেদা করব, এটা হলো 2008 সাল ডিসেম্বর 31, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর একটা ডিসেম্বর 31-এ হিসাব বন্ধ করা জাবেদা করব, ইনকাম সামারি ডেবিট আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। তাহলে এভাবে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে। এরপরে যদি যাই ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, দেখেন ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে এখানেও আমাকে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আগে বের করতে হবে। তো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন যে বের করব, একটা জিনিস আমার থাকে না, কোনটা থাকে না, এই রেট অফ ডেপ্রিসিয়েশন। এই রেট অফ ডেপ্রিসিয়েশনটা আমাকে বের করতে হবে। এখানে ধরেন আমরা সূত্র শিখেছিলাম যে টোটাল কস্ট ইন্টু রেট অফ ডেপ্রিসিয়েশন।
টোটাল কস্ট ইন্টু রেট অফ ডেপ্রিসিয়েশন। এখন টোটাল কস্ট তো জানি, আমরা তো বের করেছিলাম ওই যে 99,750, কিন্তু রেট অফ ডেপ্রিসিয়েশন দেওয়া থাকে না, এটা সূত্র করে বের করবো 100% ডিভাইডেড 9 ইন্টু 2, তাহলে 22.22%, তাহলে এটার উপরে 22.22% করলে অবচয় বের হয়ে যাবে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। সেমভাবে সূত্র করব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আর একটা হচ্ছে ইনকাম সামারি ডেবিট আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। সো এইভাবে কিন্তু আমাদের অবচয়গুলো বের করতে হবে। সো আমাদের এই অঙ্কটা কিন্তু 4টা মেথডে করতে বলেছিল, যদি আরও মেথড চাই আমাদেরকে আরও মেথডে করতে হবে। দেখেন এখানে আমাদের 4টা মেথড চাইছে, যে একটা হচ্ছে স্ট্রেট লাইন, একটা হচ্ছে ইউনিট অফ প্রোডাকশন মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, আর ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন নিয়মের কোন টাইপসের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে? তো এই যে যেটা শেখাইলাম যে স্ট্রেট লাইন মেথড, ইউনিট অফ প্রোডাকশন, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। সো এই 4টা নিয়ম পরীক্ষায় আসে, আর একটা মেথড আসে সেইটাও পরীক্ষায় আসে। সো আপনারা এই রিকোয়ারমেন্টের অঙ্কগুলো একটু ভালো করে করবেন। বইয়ে অনেকগুলো আছে বোর্ড কোশ্চেন, আপনি রিকোয়ারমেন্টের অঙ্ক দেখলে বুঝতে পারবেন অনেকগুলো বোর্ড কোশ্চেনে আছে। পাশাপাশি ইকুইপমেন্ট যে বিক্রি করে দিচ্ছি এই রিলেটেড অঙ্ক, এই 2টা রিলেটেড অঙ্ক আপনি ভালো করে শিখবেন। এই 2টার মধ্যে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন। একটা হচ্ছে এই রিকোয়ারমেন্ট রিলেটেড, যে স্টেট লাইনে কত করো, ইউনিট অফ প্রোডাকশনে করো, এরকম রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে এই রিলেটেড। আর একটা হচ্ছে ওইটাও রিকোয়ারমেন্ট, কিন্তু ওইটা কি হবে, সেল করে দেবে, বা এরকম হতে পারে যে আমি রিপ্লেস করে আর একটা কিনছি, আমার পুরনোটা রিপ্লেস করে দিচ্ছি। যেমন আমার কাছে ইকুইপমেন্ট একটা ছিল, এই ইকুইপমেন্টটা আমি দিচ্ছি, সাথে আরও নগদ 50,000 টাকা দিচ্ছি, দিয়ে নতুন আর একটা ইকুইপমেন্ট আমি কিনছি, এরকম হতে পারে। আবার হতে পারে কি যে এটা অনেক পুরনো হয়ে গেছে, 9 বছর ইউজ করার কথা, কিন্তু আমি 5 বছর ইউজ করে বিক্রি করে দিচ্ছি, 5 বছর ব্যবহার করার পরে বিক্রি করে দিচ্ছি এত টাকা দিয়ে। আবার আর একটা রিকোয়ারমেন্টে বললো যে না, এটা 5 বছর ব্যবহার করার পরে আমি আরও বেশি টাকায় বিক্রি করেছি। ধরেন প্রথমে বললো যে 30,000 টাকা, পরে বললো না, এটা যদি আমি 70,000 টাকায় বিক্রি করি তাহলে কি হবে দেখাও। সো এরকমভাবে এই অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে। সো আপনারা একটু কমেন্টস করুন, যারা যারা ক্লাস করেছেন বুঝতে পেরেছেন কিনা একটু জানান আমাকে। একটু কমেন্টসগুলো একটু দেখি কি অবস্থা। আচ্ছা, অনেকেই ক্লাস করছেন আমাদের এখানে। কোন কোন চ্যাপ্টার থেকে শিওর আসবে? পলাশ, আমি কিছু অঙ্ক দিয়ে দিব, হ্যাঁ, সেগুলো একটু তুমি করো, আমি গ্রুপে দিয়ে দিব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে বাছাই করে কিছু অঙ্ক, ঠিক আছে, সেগুলো একটু করো তুমি। 15 মার্কের হবে না, ন্যাশনালে কিন্তু 10 মার্কের হবে, আর 7 কলেজের ক্ষেত্রে কিন্তু 15 মার্কের হবে, ঠিক আছে। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, আচ্ছা 2 বছর একটা ম্যাথ বুঝান। আচ্ছা এখানে তো এই মুহূর্তে নাই, বাট তুমি যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় অঙ্ক করতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নক করো, আমি বলে দেবো তোমাদেরকে। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা আরেকবার একটু বলে দেই, যে তোমার যদি পরীক্ষার কোশ্চেন আসে তাহলে তুমি দেখবা যে এই রিকোয়ারমেন্টে এই যে স্টেট লাইন মেথডের অঙ্ক, অথবা ইউনিট অফ প্রোডাকশন মেথডের অঙ্ক, অথবা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, অথবা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, অথবা তোমাকে কি দিতে পারে, তোমাকে দিতে পারে যে এই ধরনের জাবেদা, যে যেখানে তোমাকে বলবে যে তুমি ইকুইপমেন্টটা বিক্রি করে দিয়েছো, যেখানে তোমাকে বলবে যে তুমি ইকুইপমেন্টটা বিক্রি করে দিয়েছো, যে এত বছর তুমি ব্যবহার করেছো, ব্যবহার করার পরে তুমি ইকুইপমেন্ট কী করেছো, বিক্রি করে দিয়েছো। এখন এই বিক্রির মধ্যে এখানে কিন্তু রিকোয়ারমেন্ট বাড়াতে পারে। যেমন প্রথম রিকোয়ারমেন্টে দিল যে তুমি ইকুইপমেন্টটা 5 বছর ব্যবহার করে 9,000 টাকায় বিক্রি করেছো, আবার পরের রিকোয়ারমেন্টে দিল যে তুমি ইকুইপমেন্টটা 20,000 টাকায় বিক্রি করেছো। তাহলে 9,000 টাকায় যদি আমি বিক্রি করি তাহলে জাবেদা একরকম হবে টাকার অ্যামাউন্ট, আবার আমি যদি 20,000 টাকায় বিক্রি করি তাহলে কিন্তু আমার টাকার অ্যামাউন্ট আরেক রকম হবে। সো অনেক সময় আমার হতে পারে কি, লস হইতে পারে, আবার অনেক সময় হতে পারে আমার প্রফিট হইতে পারে, ঠিক আছে। তো লসও হইতে পারে, প্রফিটও হইতে পারে। তাহলে এই জন্য কিন্তু বিভিন্ন সময় রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, অর্থাৎ এক সময় দেখবেন যে লস হচ্ছে, আর এক সময় দেখবেন যে লাভ হচ্ছে। তাহলে আপনাকে কিন্তু 2 রকমই শিখে রাখতে হবে, এই রিকোয়ারমেন্ট ভালো করে শিখে রাখতে হবে, কারণ পরীক্ষায় কোনটা দিবে আপনি জানেন না। এখন আপনাকে বললো যে এ নাম্বারে স্টেট লাইন মেথডের অবচয় নির্ণয় করো, আবার এই অবচয় করার সাথে আপনাকে বলতে পারে যে একটা শিডিউল করো, জাবেদার শিডিউল করো। কিভাবে? আপনার অঙ্ক দেওয়া আছে 2008 সাল, 9 সাল, 10 সাল, 11 সাল, তখন কিন্তু 4 বছরেরই আপনার অবচয় করতে হবে, শুধু 1 বছরে জাবেদা দিলে কিন্তু হবে না, তখন আপনাকে 4 বছরে অবচয়, অর্থাৎ স্টেট লাইন মেথডে অবচয় করে 4 বছরে জাবেদা দিবেন, আবার ইউনিট অফ প্রোডাকশন মেথডে অবচয় বের করে তখন 4 বছরে জাবেদা দিবেন। আরেকটা অঙ্ক ঘুরাইতে পারে, কিভাবে ঘুরাইতে পারে সেটা বলতে পারে যে জানুয়ারিতে কেনা হয় নাই, জুলাইতে কেনা হয়েছে, তাহলে জুলাই থেকে ডিসেম্বর অবচয় করতে গেলে তখন কিন্তু আবার 6 মাসের ধরতে হবে। এইগুলো একটু
খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর কোন কোন চ্যাপ্টার থেকে কী টাইপসের ম্যাথ আসতে পারে এটা আমাদের বিভিউশন পেজে আমি দিয়ে দিব, যেহেতু 15 তারিখে পরীক্ষা। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো নেক্সট দিন আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস নেওয়ার জন্য এবং আরেকটা চ্যাপ্টার থেকে কী কী টাইপসের অঙ্ক আসতে পারে সেগুলো একটু সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আরেকটু বলে রাখি, আমাদের কিন্তু বিভিউশনে 12-12 ক্যাম্পেইন চলছে, আমাদের পেজে গেলে দেখতে পারবেন। যারা আমাদের এখানে কোর্সে ভর্তি হচ্ছেন, নতুন নিউদের কথা বলছি, যারা নতুন ভর্তি হচ্ছেন তাদের কিন্তু আমাদের কোর্স পেমেন্ট থেকে 12% ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা। আর যারা মান্থলি ভর্তি হচ্ছেন, এই রানিং মাসে ভর্তি হলে 50% ডিসকাউন্ট পাচ্ছেন আপনি মান্থলি পেমেন্টে এই মাসের জন্য। আর যারা শিট নিতে চান, শিটের জন্য কিন্তু হোম ডেলিভারি ফ্রি করে দেওয়া হয়েছে এই মাসের জন্য। এবং যারা ইমপ্রুভের জন্য ক্লাস করতে চাচ্ছেন, যে ভাই আমার ইমপ্রুভ আছে একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট, তাদের জন্য বলি একটা সাবজেক্ট 1212 টাকা, একটা সাবজেক্ট 1212 টাকা, যেটা 2000 টাকা ছিল, এটা মাত্র 1212 টাকায় আজকের জন্য রাত 12টা পর্যন্ত অফারটা থাকবে, আপনি ভর্তি হলে পেয়ে যাচ্ছেন। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।